করেছি। আজকে দেখব রেজোন্যান্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট বলতে কি বোঝায়। দেখো রেজোন্যান্স এফেক্ট বলতে কি বোঝায়, রেজোন্যান্সের মাধ্যমে কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। তাহলে রেজোন্যান্স এফেক্ট বলতে কনজুগেটেড সিস্টেমে রেজোন্যান্সের মাধ্যমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। এবার এরকম কনজুগেটেড সিস্টেমে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে রেজোন্যান্সের মাধ্যমে এই সমস্ত গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং এফেক্টকে বলা হয় মেসোমেরিক এফেক্ট। তাহলে কনজুগেটেড সিস্টেমে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকলে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং এফেক্টকে বলা হয় মেসোমেরিক এফেক্ট। এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি, যেমন CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে এটা একটা কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। এখানে কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, অর্থাৎ রেজোন্যান্স ঘটবে। এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের উপর শিফট করবে এবং এর ফলে কি পাওয়া যাবে, CH2 CH CH CH2। এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন কার্বনের মাথায় শিফট করেছে, অর্থাৎ এই কার্বনের নেগেটিভ চার্জ, এখানে পাই বন্ধনের ইলেকট্রন এসেছে, এখানে ডাবল বন্ড তৈরি হবে। এই পাই বন্ধনের ইলেকট্রন চলে গেছে, এখানে শিফট করেছে, অর্থাৎ এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। তাহলে কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়েছে, রেজোন্যান্স ঘটেছে এবং এর ফলে একটা সিস্টেমে পোলারিটি জেনারেট করেছে। দেখো প্লাস মাইনাস এরকম পোলারিটি ধ্রুবীয়তার সৃষ্টি হয়েছে। এবার আরেকটা উদাহরণ দেখো, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH OH সিঙ্গেল বন্ড OH। এখানে OH গ্রুপ রয়েছে, OH গ্রুপেতে অক্সিজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, অর্থাৎ অক্সিজেন OH গ্রুপেতে যে লোন পেয়ার অক্সিজেনের মাথায় রয়েছে সে লোন পেয়ার অফ ইলেকট্রনটা ডোনেট করবে। তাহলে কি হবে, এই লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে আসবে, এর ফলে এই যে পাই বন্ধনের ইলেকট্রন এখানে যাবে, এই পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের উপর শিফট করবে। তাহলে এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ইলেকট্রন ডোনেশনের ফলে রেজোন্যান্স ঘটেছে। আবার একটা উদাহরণ দেখো, CH2 ডাবল বন্ড CH CH ডাবল বন্ড CH NO2। এখানে নাইট্রোজেন আর অক্সিজেন, এর মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন বন্ধনের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করবে, ফলে এই যে ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হবে। এবারে NO2 গ্রুপ তার মানে ইলেকট্রনকে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার ফলে এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে। তাহলে দেখো এই ধরনের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকলে এই যে কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে, এই যে এফেক্টটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে মেসোমেরিক এফেক্ট। কিন্তু এই মেসোমেরিক এফেক্ট আর রেজোন্যান্স এফেক্টের কনসেপ্ট সেম, কারণ মেসোমেরিক এফেক্টের ক্ষেত্রেও কনজুগেটেড সিস্টেম লাগে, সেখানেও পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটে এবং সেখানেও রেজোন্যান্স ঘটে, অর্থাৎ মেসোমেরিক এফেক্ট অবশ্যই রেজোন্যান্স এফেক্ট। তাহলে মেসোমেরিক এফেক্ট আর রেজোন্যান্স এফেক্টের
কনসেপ্ট সেম, সেজন্য আমরা রেজোন্যান্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট এভাবে লিখে থাকি, বা সংক্ষেপে আর এফেক্ট বা এম এফেক্ট এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। দেখো আর এফেক্ট বা এম এফেক্ট দু ধরনের হয়। একটা হচ্ছে প্লাস আর বা প্লাস এম এফেক্ট, আর একটা মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট। দেখো যখন কোনো কনজুগেটেড সিস্টেমে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকে, যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম যে OH গ্রুপ প্রেজেন্ট রয়েছে, OH গ্রুপেতে অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করছে। এরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকলে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে কোনো গ্রুপ দ্বারা অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় প্লাস আর বা প্লাস এম এফেক্ট। যে সমস্ত গ্রুপ এই ধরনের প্লাস এম এফেক্ট দেখায় বা প্লাস আর এফেক্ট দেখায়, যেমন দেখো NH2 নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, NHR এখানেও নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, NR2 নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, OH গ্রুপ অক্সিজেনের লোন পেয়ার আছে, OR গ্রুপ অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, হ্যালোজেন X দিয়ে লিখছি এরও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে এই সমস্ত গ্রুপগুলোর ক্ষেত্রে দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এখানে হ্যালোজেনের লোন পেয়ার রয়েছে। তাহলে এরা যখন কনজুগেটেড সিস্টেমের সাথে যুক্ত থাকবে তখন এরা ইলেকট্রনকে ডোনেট করবে, অর্থাৎ এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর ইলেকট্রনকে ডোনেট করার জন্য অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের বৃদ্ধি ঘটাবে। এই ঘটনাটাকে বলা হয় প্লাস আর বা প্লাস এম এফেক্ট। এবার এরকম যদি কোনো গ্রুপ প্রেজেন্ট থাকে, যেমন আমরা NO2 গ্রুপের এক্সাম্পলটা দেখলাম যে সে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের হ্রাস ঘটাচ্ছে। কিভাবে ঘটাচ্ছে? রেজোনেন্সের মাধ্যমে ঘটাচ্ছে। তাহলে এই সমস্ত গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কনজুগেটেড সিস্টেমে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকলে রেজোনেন্সের মাধ্যমে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের হ্রাস হওয়ার ঘটনাকে বলা হয় মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট। যে সমস্ত গ্রুপ এই এফেক্ট দেখায়, যেমন দেখো NO2 গ্রুপ, তারপর কিটো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ মানে CHO গ্রুপ, সায়ানাইড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH গ্রুপ। এই সমস্ত গ্রুপগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরা মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট দেখায়, কারণ এরা নিজের দিকে ইলেকট্রনকে টেনে নেয়, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট রয়েছে এবং তার ফলে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের হ্রাস ঘটে। তাহলে আমরা প্লাস আর বা প্লাস এম এফেক্ট এবং মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট নিয়ে আলোচনা করলাম, আর কোন গ্রুপগুলো এই এফেক্ট দেখায় সেগুলো বললাম। এবার কয়েকটা উদাহরণ দেখে নেব। দেখো CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড NMe2 নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে আসবে, এই যে ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের উপর শিফট করবে। তাহলে এই যে গ্রুপটা এই ইলেকট্রনকে ডোনেট করছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর ইলেকট্রন ডোনেট করার ফলে এই যে পাই বন্ডের ইলেকট্রন শিফট করছে, রেজোনেন্স ঘটছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? CH3 CH CH NMe2। যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ার এখানে এসে বন্ড তৈরি করেছে আর নাইট্রোজেনের মাথায় তাহলে প্লাস চার্জ আসবে। এই পাই বন্ধনের ইলেকট্রন কার্বনের মাথায় শিফট করেছে, তাহলে এখানে সিঙ্গেল বন্ড থাকবে আর কার্বনের মাথায় মাইনাস চার্জ আসবে। এখানে দেখো এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ NMe2 গ্রুপটা এর লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করেছে, রেজোনেন্স ঘটেছে এবং এর ফলে এই গ্রুপটা অণুর অন্য অংশের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করেছে, মানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়েছে।
এই যে এফেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লাস আর বা প্লাস এম এফেক্ট। আরেকটা উদাহরণ দেখো, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড O। এখানে দেখো CHO গ্রুপ প্রেজেন্ট রয়েছে, এখানে এই যে ডাবল বন্ড O রয়েছে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কি করবে, ডাবল বন্ডের মধ্যে যে পাই বন্ধনের ইলেকট্রন তাকে নিজের দিকে টানবে, তাহলে এই পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট করবে। এর ফলে এই যে সিস্টেমের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, কারণ এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে শিফট করবে, এর ফলে রেজোন্যান্স হবে। তাহলে CHO গ্রুপের এখানে দেখা যাচ্ছে যে সে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করছে এবং ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, তার ফলে এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে উইথড্র করে নিচ্ছে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে CH2 CH CH O, এখানে পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট করেছে, তাহলে এখানে মাইনাস, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, এই পাই বন্ধনের ইলেকট্রন চলে গেছে, তাই এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। তাহলে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রভাবে রেজোনেন্সের মাধ্যমে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়েছে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ এসেছে। তাহলে এই এফেক্টটা হচ্ছে মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট। এবার আমরা নাইট্রোবেনজিনে নাইট্রো গ্রুপের মাইনাস এম এফেক্ট বা মাইনাস আর এফেক্ট কিভাবে কাজ করে সেটা দেখব। দেখো বেনজিনের সঙ্গে NO2 গ্রুপ যুক্ত থাকলে সেটাকে বলে নাইট্রোবেনজিন। এটা হচ্ছে নাইট্রোবেনজিনের স্ট্রাকচার। NO2 গ্রুপে মাইনাস এম বা মাইনাস আর এফেক্ট আছে, তাহলে NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে এবং অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বে হ্রাস ঘটাবে। এখানে দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, এর ফলে এই যে ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট করবে। এবার এটা তো একটা কনজুগেটেড সিস্টেম, এই যে এখানে দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম ভাবে রয়েছে। তাহলে এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, অর্থাৎ পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটছে কনজুগেটেড সিস্টেমে, মানে রেজোন্যান্স হচ্ছে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম পাওয়া যাবে, এখানে ডাবল বন্ড রয়েছে, এখানেও ডাবল বন্ড রয়েছে, এখানে ডাবল বন্ড তৈরি হলো কারণ এই যে পাই বন্ধনের ইলেকট্রন এখানে এসেছে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকবে, এখানে O মাইনাসটা যেমন ছিল তেমনই থাকবে। এবার এখানে সিঙ্গেল বন্ড কারণ পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট করেছে, তাহলে এখানে O মাইনাস তৈরি হলো। এবার এখান থেকে যেহেতু পাই বন্ধনের ইলেকট্রন চলে গেছে তাই এই কার্বনে পজিটিভ চার্জ আসবে, মানে রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে নাইট্রো গ্রুপ, আর সেই জন্য এটা হচ্ছে মাইনাস এম বা মাইনাস আর এফেক্ট দেখায়। নেক্সট দেখো যেহেতু এটা একটা কনজুগেটেড সিস্টেম, তাহলে এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হবে, এখানে ডাবল বন্ড ছিল, এখান থেকে ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন চলে গেছে, তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে, আর এখানে আগের মতো যেরকম ছিল সেরকমই থাকবে। এবার দেখো এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডে যে পাই বন্ধনের ইলেকট্রন সেটা এখানে আসবে, এখানে ডাবল বন্ড তৈরি করবে, তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে, তাহলে এখান থেকে এখানে ডাবল বন্ড ছিল, পাই বন্ধনের ইলেকট্রন এখানে এসে ডাবল বন্ড তৈরি করলো, সেজন্য এখানে আর পজিটিভ চার্জটা থাকবে না, কিন্তু এখান থেকে পাই বন্ধনের ইলেকট্রন চলে এসেছে তাই এই কার্বনে পজিটিভ চার্জ তৈরি হবে, আর এখানটা আগের মতোই থাকবে। এবার দেখো এখানে দুটো O মাইনাস রয়েছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে, এখানে নাইট্রোজেনের সঙ্গে কার্বনের ডাবল বন্ড রয়েছে, তারপরে সিঙ্গেল
এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ রয়েছে। তাহলে এখানে এই O মাইনাস মানে নেগেটিভ চার্জের ইলেকট্রন এখানে এসে আবার ডাবল বন্ড তৈরি করবে। এবার এই যে ডাবল বন্ড রয়েছে সেই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে এবং এখানে ডাবল বন্ড তৈরি করবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখানে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড ছিল, এখানেও ডাবল বন্ড তৈরি হলো, আর পজিটিভ চার্জ থাকবে না। এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল কারণ পাই বন্ধনের ইলেকট্রন এখানে চলে এসেছে। নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, এখানে O মাইনাস, এখান থেকে ইলেকট্রন এসে এখানে ডাবল বন্ড তৈরি করেছে, তাহলে ডাবল বন্ড O আর এদিকে O মাইনাস থাকবে। তাহলে দেখো একদম আবার আগের মতোই আমরা নাইট্রোবেনজিনটা পেয়ে গেলাম, যেখানে বেনজিন রিং তার সাথে NO2 গ্রুপ যুক্ত রয়েছে। শুধুমাত্র এই রিং এর মধ্যে যে পাই বন্ধনগুলো ছিল সেখানে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়েছে আর এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেছে। তাহলে আমরা দেখছি যে NO2 গ্রুপ বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব হ্রাস করেছে। কেন? কারণ NO2 গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার -m এফেক্ট রয়েছে। -m এফেক্ট বা -r এফেক্টের জন্য সে নিজের দিকে ইলেকট্রনকে টেনে নিয়েছে আর তাই বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্বের হ্রাস ঘটেছে। আর স্পেসিফিক্যালি কোন জায়গাগুলো হ্রাস ঘটেছে দেখো, এই যে পজিশন এগুলো হচ্ছে অর্থ পজিশন, অর্থ পজিশন, অর্থ পজিশন, এই দুটো পজিশন হয় মেটা পজিশন আর এই পজিশনটা হচ্ছে প্যারা পজিশন। তাহলে এখানে দেখো কোন কোন জায়গায় পজিটিভ চার্জ এসেছে, এখানে পজিটিভ চার্জ এসেছে, এখানে পজিটিভ চার্জ এসেছে, এখানে পজিটিভ চার্জ এসেছে। তার মানে অর্থ আর প্যারা পজিশনে পজিটিভ চার্জ এসেছে, অর্থাৎ NO2 গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এর -m এফেক্ট রয়েছে, এর রিং এর ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিয়েছে আর স্পেসিফিক্যালি অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ চার্জ এসেছে। এবার আমরা রেজোনেন্সের মাধ্যমে অ্যাসিডিটি বেসিসিটি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আলোচনা করব ফেনলের আম্লিকতা অ্যালকোহলের থেকে বেশি হয়। দেখো ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কোনো অ্যাসিডের অ্যাসিডিটি কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, ধরো HA এটা একটা অ্যাসিড, কোনো অ্যাসিড যত সহজে H+ ডোনেট করতে পারে তার অ্যাসিডিটি তত বেশি হয়। তাহলে এই অ্যাসিডটা যদি H+ ডোনেট করে তাহলে H+ A- তৈরি হবে। H+ ডোনেট করেছে, এবার A- যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। তাহলে অ্যাসিডের অ্যাসিডিটি দুভাগে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে যত সহজে সে H+ ডোনেট করতে পারছে, আর 2 নম্বর হচ্ছে অ্যাসিডের কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে সেই অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হয়। তাহলে H+ ডোনেশনটা যত ইজিলি হবে আর কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হয় তার উপরে অ্যাসিডের অ্যাসিডিটি নির্ভর করছে। এবার দেখো এই যে ফেনলটা আমি আঁকছি, বেনজিন রিংয়ে OH গ্রুপ যুক্ত থাকলে তাকে বলা হয় ফেনল, এটা ফেনল। আর ROH এটা হচ্ছে একটা অ্যালকোহল, যেখানে R হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা অ্যালকোহল। এখানেও OH গ্রুপ রয়েছে, এখানেও OH গ্রুপ রয়েছে। এই OH বন্ধনটা অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা রয়েছে এই বন্ধনটা যত উইক হবে সে তত তাড়াতাড়ি H+ কে রিমুভ করবে, H+ ডোনেট করবে এবং তার অ্যাসিডিটি তত বেশি হবে। প্রথমে আমরা ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখি। দেখো এখানে OH গ্রুপ রয়েছে, OH গ্রুপ একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে OH গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সে ইলেকট্রন ডোনেট করে কারণ অক্সিজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, ইলেকট্রনকে ডোনেট করে, অর্থাৎ এর কি এফেক্ট রয়েছে +m বা +r এফেক্ট রয়েছে। তাহলে এখানে যে রেজোনেন্সটা দেখা যাবে এই অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে আসবে, এটা একটা কনজুগেটেড সিস্টেম। এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের মাথায় শিফট করবে। তাহলে এখান থেকে যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া যাবে সেটা আমি পরপর
দেখাচ্ছি। দেখো এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে। অক্সিজেনের মাথা থেকে লোন পেয়ার অফ ইলেকট্রন এসেছে, তাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ তৈরি হবে, আর এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের মাথায় শিফট করছে, তাহলে এখানে মাইনাস চার্জ আসবে। এবার এই যে নেগেটিভ চার্জটা এসছে, এখান থেকে ইলেকট্রন এখানে আসবে, আর এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনে শিফট করবে। তাহলে এর ফলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ আসবে, কারণ ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে শিফট করছে এই কার্বনে, এখানে ডাবল বন্ড থাকবে, এই নেগেটিভ চার্জের ইলেকট্রন এখানে এসেছে, তার মানে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। আর এখানে যেমন ডাবল বন্ড OH প্লাস থাকবে। নেক্সট স্টেপে দেখো এই নেগেটিভ চার্জের ইলেকট্রন এখানে আসবে, এই যে ডাবল বন্ড রয়েছে এখান থেকে পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের মাথায় শিফট করবে, তাহলে এখান থেকে এটা পাওয়া যাবে। এখানে ডাবল বন্ড তৈরি হলো, এইখানে ডাবল বন্ড ছিল, এই পাই বন্ধনের ইলেকট্রন এই কার্বনে এসেছে, মানে এখানে নেগেটিভ চার্জ আসবে, আর এখানে OH প্লাস আগের মতোই থাকবে। নেক্সট স্টেপে দেখো এই যে মাইনাসটা রয়েছে এই কার্বনের মাথায়, এখান থেকে ইলেকট্রন এখানে আসবে, এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন আবার অক্সিজেনের মাথায় শিফট করবে, তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে, আমি এটা এখানে লিখছি, সেটা হচ্ছে এই ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটা ছিল, এখান থেকে ইলেকট্রন এখানে এসেছে, তার মানে এখানে আবার ডাবল বন্ড তৈরি হলো, এখান থেকে ডাবল বন্ডের ইলেকট্রন এখানে অক্সিজেনের মাথায় চলে গেছে, তার মানে অক্সিজেনের মাথায় আর প্লাস চার্জ থাকবে না, অক্সিজেনের মাথায় লোন পেয়ার অ্যাভেলেবেল হবে। এখানে একটা করে লোন পেয়ার ছিল, তাহলে এখানে দুটো লোন পেয়ার থাকবে। তাহলে দেখো এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেল, সেখানে দেখো এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 2, 3, 4। এখানে দেখো রিং এর মধ্যে নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ করেছে, মানে OH গ্রুপ যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, OH গ্রুপের ইলেকট্রন ডোনেটিং এফেক্ট রয়েছে, মানে +M বা +R এফেক্ট রয়েছে, সেজন্য সে বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি ঘটিয়েছে, এবং বেনজিন রিং এর নেগেটিভ চার্জটা এভাবে বেনজিন রিং এ ডিলোকালাইজ করেছে, আর এই যে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ, কার্বনের উপর নেগেটিভ চার্জ এসেছে। এবার এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেল, এদের যদি আমি রেজোন্যান্স হাইব্রিডটা দেখাই, তাহলে সেটা কিরকম হবে? বেনজিন রিং, দেখো 1 আর 5 এ ফেনল, এটাও ফেনল, শুধুমাত্র ডাবল বন্ডের যে পাই ইলেকট্রন সেটা ডিলোকালাইজ করেছে। দেখো এখানে এই 3টে ডাবল বন্ড রয়েছে, এখানেও 3টে ডাবল বন্ড রয়েছে, শুধুমাত্র পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়েছে, তাদের জায়গাটা চেঞ্জ হয়েছে, পাই ইলেকট্রন ডিলোকালাইজ করেছে। তাহলে বেনজিন রিংটাতে পাই ইলেকট্রন ডিলোকালাইজ করেছে, সেটাকে এরকম ডট ডট দিয়ে দেখাচ্ছে। আর তার সাথে বেনজিন রিংয়ে সবকটা রেজোনেটিং স্ট্রাকচারে দেখবে বেনজিন রিংয়ের নেগেটিভ চার্জটাও ডিলোকালাইজ করেছে, তাই এর মধ্যে ডেল মাইনাস নেগেটিভ চার্জ যেটা বেনজিন রিংয়ে ডিলোকালাইজ করেছে সেটাকে ডেল মাইনাস হিসেবে লেখা হচ্ছে। আর এখানে ছিল ফেনলের OH গ্রুপ, এখানে অক্সিজেনের মাথায় ডেল প্লাস, কারণ অক্সিজেনের মাথায় দেখো পজিটিভ চার্জ রয়েছে, এবং এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড, সেটা ডাবল বন্ড তৈরি হয়েছিল 2, 3 এবং 4 এ, তাহলে এখানে ডট ডট দিয়ে এই ডাবল বন্ড ফর্মেশনটা দেখানো হয়েছে। এটা হচ্ছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার এগুলো, আর এটা হচ্ছে ফেনলের রেজোন্যান্স হাইব্রিড। তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেল, দেখো সেখানে 2, 3 আর 4 এতে বেনজিন রিংয়ের সঙ্গে যে OH গ্রুপ যুক্ত আছে, সেখানে OH গ্রুপে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসেছে, আর নেগেটিভ চার্জ বেনজিন রিংয়ে ডিলোকালাইজ করেছে, সেজন্য আমরা এরকম একটা রেজোন্যান্স হাইব্রিড পেয়েছি। এবারে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড রয়েছে,
অক্সিজেনের মাথায় যখনই পজিটিভ চার্জ আসবে তখন এই বন্ধনের ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করবে। এর ফলে এই OH বন্ধনটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে, আর তাই খুব সহজেই সে H+ কে রিমুভ করে দেবে, আর সেজন্য ফেনল আম্লিকতা প্রদর্শন করে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে দেখো ROH, এই R এর জায়গায় CH3 গ্রুপ থাকতে পারে, মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ থাকতে পারে। এখানে কি হয়, অ্যালকিল গ্রুপের +I এফেক্ট রয়েছে। প্রথমত এখানে কোনো রেজোন্যান্স পসিবল নয়, কারণ এখানে কোনো কনজুগেটেড সিস্টেম নেই, তাই এখানে কোনো রেজোন্যান্স স্থিতিশীলতাও নেই। কিন্তু তার উপরে আবার R গ্রুপ মানে অ্যালকিল গ্রুপ থাকার জন্য, আর অ্যালকিল গ্রুপের কি আছে, +I এফেক্ট রয়েছে অ্যালকিল গ্রুপের। তাহলে +I এফেক্ট মানে সে ইলেকট্রনকে নিজের দিক থেকে সরিয়ে দেয়। এর ফলে এই অক্সিজেন O আর H, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন OH বন্ধনটা অনেক বেশি দৃঢ় হয়ে যায়, ফলে এ সহজে H+ রিমুভ করে না। অনেক বেশি স্ট্রং বন্ড হওয়ার জন্য এ সহজে H+ রিমুভ করে না। সেজন্য অ্যালকোহলের অম্লত্ব ফেনলের থেকে কম হয়, আর তাই ফেনল অ্যালকোহলের থেকে আম্লিক। এবার দেখো আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি নিয়ে ফেনলের অম্লত্বটা ব্যাখ্যা করব। কনজুগেট বেস মানে ফেনলের যে OH গ্রুপ রয়েছে সেখান থেকে H+ ডোনেট করলে কনজুগেট বেসটা পাওয়া যাবে। এটা হচ্ছে ফেনলের কনজুগেট বেস, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড আয়নের আমরা রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখে নেব। কিভাবে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকতে হয় সেটা তোমরা এতক্ষণে বুঝে গেছো, তাই আমি পরপর স্ট্রাকচারগুলো এঁকে নিচ্ছি। দেখো এগুলো হচ্ছে ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচার। এখানে ফেনক্সাইড আয়নে অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে সেটা রেজোনেন্সের মাধ্যমে বেনজিন রিংয়ে ডিলোকালাইজ করেছে, এবং ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্থিতিশীলতা অনেক বেশি হয়। রেজোনেন্স স্থিতিশীলতা বা রেজোনেন্স স্টেবিলিটি বেশি হয়। আর যেহেতু এই কনজুগেট বেসটা অনেক বেশি স্টেবল হয় তাই ফেনলের আম্লিকতা বেশি হয়। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে H+ ডোনেট হয়ে গেলে RO- অ্যালকক্সাইড আয়ন পাওয়া যায়। এটা হচ্ছে অ্যালকোহলের কনজুগেট বেস, কিন্তু এক্ষেত্রে দেখো কোনো রেজোনেন্স পসিবল নেই, তাই কোনো রেজোনেন্স স্থিতিশীলতাও নেই। তার উপর আবার অ্যালকিল গ্রুপের +I এফেক্ট রয়েছে। +I এফেক্টের জন্য ইলেকট্রনকে নিজের দিক থেকে সরিয়ে দিচ্ছে, যার ফলে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যাচ্ছে। সেজন্য অ্যালকোহলের কনজুগেট বেসটা স্টেবল হয় না, এবং অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাওয়ার জন্য সহজেই H+ ক্যাপচার করে আবার ROH এ পরিণত হয়। সেজন্য ফেনলের অম্লত্ব অ্যালকোহলের থেকে বেশি হয়। এবার আমরা দেখব যে অ্যামিনের থেকে মৃদু ক্ষারক, সেটা আমরা রেজোনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো অ্যানিলিনে NH2 গ্রুপ রয়েছে, এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে। NH2 গ্রুপ এর ইলেকট্রন ডোনেটিং এফেক্ট রয়েছে, অর্থাৎ +N বা +R এফেক্ট রয়েছে। তাহলে NH2 গ্রুপের নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে সেটা এখানে আসবে, পাই বন্ধনের ইলেকট্রন এখানে শিফট করবে। এইভাবে যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া যাবে সেটা আমরা পরপর দেখাবো। দেখো এখানে মাইনাস চার্জ আসবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড তৈরি হবে, NH2 নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আসবে। তারপর এই নেগেটিভ চার্জের যে ইলেকট্রন সেটা এখানে আসবে, এই ডাবল বন্ডের পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে।
এখানে মাইনাস চার্জ আসবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এখানে ডাবল বন্ড NH2 প্লাস। এটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড NH2 প্লাস। এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে এখান থেকে NH2। তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা দেখছি, এখানে দেখো অ্যানিলিনের মধ্যে যে NH2 গ্রুপ রয়েছে, NH2 গ্রুপের +M বা +R ইফেক্টের জন্য বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি ঘটেছে, আর নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ এসেছে। অর্থাৎ অ্যানিলিনের যে NH2 গ্রুপটা রয়েছে, সেই NH2 গ্রুপের নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়েছে, ফলে ইলেকট্রন সহজে দান করার প্রবণতা হ্রাস ঘটেছে, অর্থাৎ অ্যানিলিনের ক্ষারকত্ব হ্রাস হচ্ছে। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে দেখো RNH2, এখানে কোনো রেজোনেন্স পসিবল নয়, সেজন্য NH2 নাইট্রোজেনের উপরে লোন পেয়ার অ্যাভেলেবেল, তার উপরে R অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপের +I এফেক্টের জন্য নিজের দিক থেকে ইলেকট্রনকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘনত্ব আরো বৃদ্ধি পাচ্ছে, তাই এ সহজেই ইলেকট্রন ডোনেট করতে পারে। তাই অ্যামিনের ক্ষারকত্ব অ্যানিলিনের থেকে বেশি এবং অ্যানিলিন একটা মৃদু ক্ষারক। দেখো আমরা রেজোন্যান্স এফেক্ট এগুলো সব নিয়ে আলোচনা করলাম। এবার দেখো তার আগের ক্লাসে তো আমরা ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে +I এফেক্ট আর একটা হচ্ছে -I এফেক্ট। আজকে রেজোন্যান্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করলাম, সেখানেও দেখলাম এটাও দু রকমের হয়, +R বা +M এফেক্ট এবং -R বা -M এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে সিগমা বন্ধনের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকলে তারা সিগমা বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে সরিয়ে দেয়, অর্থাৎ বিকর্ষণ করে। ইলেকট্রন আকর্ষী গ্রুপ অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ইলেকট্রন বিকর্ষণ করছে যারা, তারা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবার আজকে আমরা যেটা দেখলাম যে +R বা +M এফেক্ট কারা দেখায়, যারা ইলেকট্রন দান করে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের বৃদ্ধি ঘটায়, তারা +R বা +M এফেক্ট দেখায়। আর যারা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে অণুর অন্য অংশের ইলেকট্রন ঘনত্বের হ্রাস ঘটায়, তারা -R বা -M এফেক্ট প্রদর্শন করে। এবার দেখো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটু আগে যে অ্যানিলিনের উদাহরণটা দিলাম, এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, এখানে কার্বন রয়েছে, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন অবশ্যই এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ -I এফেক্ট দেখাবে। আবার নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অ্যাভেলেবেল, তাহলে লোন পেয়ারটা সে ডোনেট করবে, তাহলে +M এফেক্ট দেখাবে বা +R এফেক্ট দেখাবে, রেজোন্যান্স এফেক্ট। তাহলে এই দুটো এফেক্ট যখন একসাথে দেখাচ্ছে, তাহলে কে মোর ডমিনেটিং, কার প্রাধান্য বেশি হবে, কে বেশি প্রভাব ফেলবে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে মেসোমেরিক এফেক্ট বা রেজোন্যান্স এফেক্ট মোর ডমিনেটিং দ্যান ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ আমরা +M এফেক্টকে বেশি প্রাধান্য দেব ইন্ডাকটিভ এফেক্ট বা -I এক্ষেত্রে -I এফেক্টের থেকে। আরো একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো বেনজিন রিংয়ে NHCOCH3 নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, সেম কনসেপ্ট, এই লোন পেয়ারটা ডোনেট করছে মানে +M এফেক্ট। আবার নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ মানে ইলেকট্রন ডেনসিটিটা মানে নিজের দিকে টেনে নিতে চাইবে, -I এফেক্ট। কিন্তু +M এফেক্ট বা +R এফেক্ট মোর ডমিনেটিং দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। আর একটা উদাহরণ, ফেনলের উদাহরণটা দেখো। ফেনলের ক্ষেত্রে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে চাইবে, তাহলে -I এফেক্ট দেখাবে। আবার অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করছে,
প্লাস এম এফেক্ট দেখাচ্ছি, প্লাস আর এফেক্ট দেখাচ্ছি, যেটাই বলো তোমরা অর দিয়ে, মেসোমেরিক বা রেজোন্যান্স এফেক্ট। তাহলে এক্ষেত্রেও আমরা প্লাস এম এফেক্ট মোর ডমিনেটিং দ্যান মাইনাস আই এফেক্ট। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা মেসোমেরিক এফেক্ট বা রেজোন্যান্স এফেক্টকে বেশি প্রাধান্য দেব। মেসোমেরিক এফেক্টের প্রভাব ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি হবে, এক্সেপ্ট ফর হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়। হ্যালোজেন এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্স লিখছি। হ্যালোজেন এর মাথাতেও লোন পেয়ার রয়েছে, এও ইলেকট্রনকে ডোনেট করে, অর্থাৎ প্লাস এম বা প্লাস আর এফেক্ট দেখায়। আবার হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে নেয়, অর্থাৎ মাইনাস আই এফেক্ট দেখায়। হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান মেসোমেরিক অর রেজোন্যান্স এফেক্ট। অর্থাৎ হ্যালোজেনের ক্ষেত্রে মেসোমেরিক এফেক্টের তুলনায় ইন্ডাকটিভ এফেক্টকে আমরা বেশি প্রাধান্য দেব। ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব এক্ষেত্রে বেশি হবে। এরপর যখন আমরা কয়েকটা উদাহরণ করব, সেখানে দেখব যে অ্যাসিডিটি, বেসিসিটি, অর্ডার নিয়ে আলোচনা করব। সেখানে এই ধরনের যখন গ্রুপ থাকবে তখন আমরা মেসোমেরিক, ইন্ডাকটিভ, রেজোন্যান্স এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট এরকম দু রকমের এফেক্টই দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা অন্য সব গ্রুপের ক্ষেত্রে মেসোমেরিক এফেক্ট বা রেজোন্যান্স এফেক্টকে ইন্ডাকটিভ এফেক্টের থেকে বেশি প্রাধান্য দেব, কিন্তু হ্যালোজেনের ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে বেশি প্রাধান্য দেব। এবার দেখো এই যে উদাহরণটা দিচ্ছি, এখানে আমরা অ্যাসিডিটি অর্ডার আলোচনা করব। অ্যাসিডিটি অর্ডার, আম্লিকতার ক্রম। দেখো এ বি সি ডি ই পাঁচখানা কম্পাউন্ড রয়েছে। এটা দেখো শুধু ফেনল, এখানে আর কোনো প্রতিস্থাপক গ্রুপ নেই। বিতে দেখো এখানে একটা ক্লোরিন রয়েছে, সিতে NO2 গ্রুপ রয়েছে, ডিতে মিথাইল গ্রুপ রয়েছে, ইতে OMe গ্রুপ রয়েছে। এবার এর ক্ষেত্রে তো শুধু ফেনল, অনলি OH গ্রুপ। বি এর ক্ষেত্রে দেখো ক্লোরিন রয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে কি এফেক্ট হয়? মাইনাস আই এফেক্ট, আবার প্লাস এম এফেক্ট। একটু আগে আলোচনা করেছি হ্যালোজেনের ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে মোর ডমিনেটিং, তাহলে এখানে মাইনাস আই এফেক্টটাই সবথেকে বেশি ডমিনেটিং হবে। সি এর ক্ষেত্রে দেখো NO2 গ্রুপের মাইনাস আই এফেক্ট রয়েছে, আবার মাইনাস এম এফেক্টও রয়েছে, দুটোই মাইনাস রয়েছে, মাইনাস আই এফেক্ট, মাইনাস এম এফেক্ট। ডি এর ক্ষেত্রে দেখো মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের ক্ষেত্রে কি এফেক্ট রয়েছে? মিথাইল গ্রুপ ইলেকট্রনকে ডোনেট করে দেয়, তাহলে এর ক্ষেত্রে প্লাস আই এফেক্ট রয়েছে। ই এর ক্ষেত্রে দেখো OMe গ্রুপ রয়েছে, এখানে অক্সিজেন আছে, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস আই এফেক্ট রয়েছে, আবার অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করে, তাহলে প্লাস এম এফেক্ট রয়েছে, তাহলে প্লাস এম এফেক্টটাই মোর ডমিনেটিং হবে, মেসোমেরিক এফেক্টের প্রভাব এখানে বেশি হবে। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিচার করা হয় তাহলে মাইনাস আই আর মাইনাস এম, অর্থাৎ দুটো এফেক্ট কি ইলেকট্রনকে নিজের দিকে টানছে, রিং থেকে ইলেকট্রনকে নিজের দিকে NO2 গ্রুপ টেনে নিচ্ছে, দুটো এফেক্ট একসাথে কাজ করছে, মাইনাস আই এফেক্ট, মাইনাস এম এফেক্ট, বা বলতে পারো মাইনাস আর এফেক্ট। তার ফলে কি হবে? এই OH গ্রুপের OH বন্ডটা অনেক বেশি উইক হয়ে যাবে এবং H প্লাস রিমুভালটা ইজি হয়ে যাবে। অর্থাৎ এই কম্পাউন্ড যে সি এর ক্ষেত্রে অ্যাসিডিটি সব থেকে বেশি হবে এই প্রত্যেকের মধ্যে। তাহলে অ্যাসিডিটি অর্ডারটা যদি আমরা লিখি, প্রথমে আসবে সি। এখানে যদি আমরা দেখি বি এর ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে, তাহলে এখানে ইন্ডাকটিভ এফেক্টটার বেশি প্রভাব পড়ছে, অর্থাৎ এখানেও OH বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে সি এর পরেই যার অ্যাসিডিটিটা আসবে সেটা হচ্ছে বি। তাহলে বি আর সি হয়ে গেল। এরপর দেখো ডি এর ক্ষেত্রে প্লাস আই এফেক্ট, মানে ইলেকট্রনকে ও আরো দিয়ে দিচ্ছে, তারপরে OH বন্ডটা স্ট্রং হবে। এখানে প্লাস এম এফেক্ট বেশি প্রভাব বিস্তার করছে, তাহলে রেজোন্যান্সের জন্য এখানেও OH বন্ড স্ট্রং হবে। তাহলে এগুলোই আমরা আগে যাব না। এর ক্ষেত্রে দেখো এরকম আলাদা করে কোনো এফেক্ট নেই, তাহলে ফেনল হচ্ছে এর পরে এর অ্যাসিডিটিটা থাকবে, তাহলে এরপর হচ্ছে এ। এবার ডি আর ই এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি সেটা আমরা দেখব। এখানে মিথাইল গ্রুপ রয়েছে,
এখানে ওএমই গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপও ইলেকট্রন নিজের দিক থেকে সরিয়ে দিচ্ছে, OH বন্ধনটা দৃঢ় হচ্ছে। এখানেও ওএমই গ্রুপের থেকে ইলেকট্রন যাচ্ছে এবং OH বন্ধন দৃঢ় হচ্ছে, কিন্তু এখানে রেজোনেন্স ঘটছে, অর্থাৎ ইলেকট্রনটা ডোনেশনের ফলে OH বন্ধনটা বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি আর ই এর মধ্যে ডি মোর অ্যাসিডিক, তারপর হচ্ছে তাহলে এ বি সি ডি ই এর মধ্যে অ্যাসিডিটি অর্ডারটা আমরা পেলাম সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন ই। এবার এই উদাহরণটাতে দেখব যে এই এ বি সি ডি ই এই যৌগগুলোর মধ্যে ক্ষারকীয়তার ক্রমটা কি রকম হয়, বেসিসিটি অর্ডার কি হয়। দেখো এটা হচ্ছে অ্যানিলিন, এখানে প্যারা পজিশনে ক্লোরিন রয়েছে, এখানে নাইট্রো গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে ওএমই গ্রুপ। আগেরটার মতোই ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট মোর ডমিনেটিং মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্টের তুলনায়। NO2 গ্রুপের ক্ষেত্রে মাইনাস আই মাইনাস এন দুটো এফেক্টই রয়েছে। মিথাইল গ্রুপের ক্ষেত্রে প্লাস আই এফেক্ট রয়েছে ইন্ডাকটিভ এফেক্ট। ওএমই গ্রুপের ক্ষেত্রে প্লাস এন এফেক্ট মোর ডমিনেটিং দ্যান মাইনাস আই এফেক্ট। এবার দেখো কার ক্ষেত্রে ক্ষারকীয়তা বেশি হবে আর কার ক্ষেত্রে কম হবে। এইগুলোর ক্ষেত্রে দেখো ই এর ক্ষেত্রে প্লাস এম এফেক্ট অর্থাৎ রেজোনেন্সের ফলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। ডি এর ক্ষেত্রে প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে এও মিথাইল গ্রুপ ও নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, কিন্তু ই এর ক্ষেত্রে রেজোনেন্স পসিবল। ওএমই গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করবে এবং এখানে রেজোনেন্স ঘটবে, তাই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ডি আর ই এর মধ্যে যদি দেখো তাহলে ই এর ক্ষেত্রে বেসিসিটি বেশি, তারপর হচ্ছে ডি। এবার দেখো এ বি সি এর মধ্যে এ এর ক্ষেত্রে তো কোনো এফেক্ট নেই, বি এর ক্ষেত্রে মাইনাস আই, NO2 এর ক্ষেত্রে মাইনাস আই মাইনাস এ, তার মানে এরা দুজনেই বি আর সি দুজনেই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্বকে হ্রাস করছে, কারণ এরা তো ইলেকট্রনকে টেনে নিচ্ছে। তাহলে ই আর ডি এর পরে এ আসবে, কারণ এখানে কোনো এফেক্ট নেই, তাহলে এর পরে এ অ্যানিলিন। এবার বি আর সি এর মধ্যে দেখো সি তে মাইনাস আই আর মাইনাস এন দুটো এফেক্ট একসাথে ক্রিয়া করছে, সেজন্য নাইট্রোজেনের মাথার ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে। সেজন্য বি আর সি এর মধ্যে বি হচ্ছে বি এর ক্ষারকীয়তা বেশি, তারপরে হচ্ছে সি, সি এর ক্ষারকীয়তা সবথেকে কম, কারণ বি এর ক্ষেত্রে শুধু মাইনাস আই এফেক্ট কাজ করছে আর সি এর ক্ষেত্রে মাইনাস আই মাইনাস এন দুটো এফেক্ট একসাথে ক্রিয়া করছে। তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে বেসিসিটি অর্ডারটা হচ্ছে ই গ্রেটার দেন ডি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। আজকের ক্লাসে আমরা রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হাইপার কনজুগেশন নিয়ে আলোচনা করব।